হ্যালো, আইটি ফার্ম বিডিতে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা এসএসডি নিয়ে কিছু আলোচনা করব এবং এই এসএসডি জনিত আমাদের যে কমন ভুল ধারণাগুলো থাকে সেই ভুল ধারণাগুলোর অবসান ঘটানোর চেষ্টা করব এবং যারা বর্তমানে পিসি বিল্ড করার কথা ভাবছেন কিংবা ল্যাপটপ নেওয়ার কথা ভাবছেন তাদের যে কনফিউশনগুলো থাকে এসএসডি নিয়ে সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল টপিকে ঢুকে যাই। প্রথমত, আমাদের বর্তমান বাজারে কনজিউমার স্পেসে আপনারা 3 ধরনের এসএসডি পাবেন। প্রথমে হচ্ছে 2.5 ইঞ্চের SATA, দ্বিতীয় M.2 ফর্ম ফ্যাক্টরের SATA এবং তৃতীয়ত হচ্ছে Nvme। এখন 2.5 ইঞ্চ SATA এবং M.2 ফর্ম ফ্যাক্টরের SATA এই দুটো এসএসডি এর মধ্যে মানুষের একটা ভুল ধারণা থাকে। সেই ভুল ধারণাটা হচ্ছে হয়তোবা 2.5 ইঞ্চের এসএসডির চেয়ে M.2 এর স্পিড বেশি হবে এবং এই বিষয়টা আমরা অনেকেই ভুল ভাবি বা ভুলভাবে জানি, কিংবা দোকানদাররাও আমাদেরকে তাদের বিক্রির জন্য আমাদের কাছে এই তথ্যগুলো ভুলভাবে উপস্থাপন করেন। আসলে কেন আমি এটাকে ভুল বলছি সেটা জানার জন্য আপনার বুঝতে হবে M.2 কথাটা মানেই SATA SSD এর কোনো প্রো ভার্সন বা প্রো ম্যাক্স এমন কিছু না যেটা আমরা ভাবি। M.2 মানে যে স্পিড বেশি হবে এমন কিছুই না। আপনার যদি স্পিড বেশির প্রয়োজন হয় তাহলে আপনার যেতে হবে Nvme এর দিকে। অর্থাৎ আমি বলতে চাইছি SATA আপনি 2.5 ইঞ্চের SATA নেন কিংবা M.2 ফ্যাক্টরের SATA নেন, দুইটার স্পিডই সেম। এখানে Nvme এর একটা বিষয় আসছে যেটা বর্তমান মার্কেটের খুবই পপুলার একটি SSD। চলুন আমরা একটু Nvme সম্বন্ধে সংক্ষেপে জেনে নিই। Nvme অর্থাৎ নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস, এটা একটা ইন্টারফেস প্রোটোকল যা সলিড স্টেট ড্রাইভ বা SSD এর জন্য বানানো হয়েছে। PCI এক্সপ্রেস অর্থাৎ PCIe এর মাধ্যমে এটি SSD তে ডাটা আনা নেওয়া করে, ফলে এটা খুব দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারে। সহজভাবে বললে SSD পুরাতন SATA হার্ড ডিস্ক থেকে 20 গুণ দ্রুত গতিতে কাজ করতে পারে। বর্তমানে Nvme SSD অনেকেই ব্যবহার করছেন SATA-র তুলনায় তুলনামূলক বেশি স্পিডের একটা SSD এবং এটার দামও তুলনামূলকভাবে অনেক বেশি। তো যারা Nvme কেনার মতো যাদের কাছে বাজেট নেই তারা SATA-র দিকেই যখন যান তখন তারা ভাবেন যে আমি 2.5 ইঞ্চ না নিয়ে M.2 নিলে বোধহয় বেশি ভালো স্পিড পাবো। তবে বিষয়টা একেবারেই তেমন না। আপনি 2.5 ইঞ্চের SATA-তে যে স্পিড পাবেন আপনি M.2 এর SATA-তেই ঠিক একই স্পিডই পাবেন। Nvme স্পিড বেশি দেয় কিংবা এটি খুব ভালো কার্যকরী একটি স্পিড দেয় কারণ এখানে DRAM ক্যাচ নামের একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। DRAM যাদের কাছে নতুন, DRAM মানে হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আপনি যখন এসএসডি কিনবেন তখন আপনি আগে দেখে নিন যে এই এসএসডিতে DRAM আছে কিনা। খুব কম দামে এসএসডিতে খরচ কমাতে DRAM প্রযুক্তি ব্যবহার করা হয় না, যার কারণে এর শক্তি এবং আয়ুকাল অনেকটাই কমে যায়। দ্বিতীয়ত, আপনি চেক করে দেখবেন আপনার মাদারবোর্ডের M.2 এর PCI স্লটটার সাথে আপনার চয়েসের এসএসডি ম্যাচ হচ্ছে কিনা। দেখুন, SATA M.2 এর সাথে Nvme এর মধ্যে একমাত্র মিল হচ্ছে এর আকৃতি বা শেপ, কিন্তু একটা বড় পার্থক্য আছে যেটা আপনি ছবিতে দেখছেন। একটা কাজের যেটা সেটাই হচ্ছে Nvme এবং অন্যটা হচ্ছে SATA। এখন দেখুন আপনার মাদারবোর্ডের দুইটা কাজের PCI স্লট আছে নাকি একটা কাজের। যদি একটা কাজের স্লট থাকলে সেখানে SATA M.2 নেওয়াটা পুরোটাই হচ্ছে যে বৃথা। শেষ কথা, যদি Nvme কিনতে না পারেন একটু বেশি খরচ করে SATA M.2 নেবেন নাকি 2.5 ইঞ্চের SATA নেবেন, অবশ্যই আপনার জন্য সাজেশন থাকবে আপনি M.2 নেবেন না, আপনি 2.5 ইঞ্চের SATA-টাই নিন, কারণ এখানে স্পিড আপনি পুরোই সেম পাবেন। এর বাইরে আরেকটি SATA আপনি পাবেন, সেটা হচ্ছে M-SATA বা মিনি SATA, যেটা দেখতে SATA M.2 এর মতোই, কিন্তু এখানে DRAM নেই এবং খাঁচ একটা হলো সেখানে আপনি Nvme স্লটে লাগাতে পারবেন না। আর এবং যেহেতু এখানে DRAM নাই সেহেতু এখানে স্পিডে একটা ভালো রকমের গ্যাপ রয়েছে। তো না, আমরা সহজ বাংলায় কিছু কথা বলি। প্রথম কথা, দেখুন আপনি এসএসডি নেওয়ার আগে আপনি ভেবে দেখুন যে আপনার রিকোয়ারমেন্ট কি, আপনি কিসের জন্য আপনি পিসি বিল্ড করবেন কিংবা আপনি যে ল্যাপটপ নিচ্ছেন সেটার পিছনে মূল কারণটা কি, সেটা কোন কাজের জন্য। আপনি এখানে গেমিং করবেন নাকি গ্রাফিক্স ডিজাইন করবেন নাকি ওয়েব ডেভেলপমেন্ট করবেন নাকি আপনার অফিসিয়াল যে যাবতীয় কাজকর্ম আছে যেমন ধরুন মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ ব্যবহার করবে না, ওদের জন্য এই কাজগুলোর জন্য SATA SSD গুড এনাফ। কিন্তু আপনি যদি এমন কাজ করেন যেখানে হচ্ছে যে লার্জ ফাইলগুলোকে ট্রানজ্যাকশন করতে হবে, ট্রান্সফার করতে হবে, বড় বড় ফাইল নিয়ে কাজ করতে হবে, যেমন হচ্ছে যে যারা ভিডিও এডিটিং এর সাথে জড়িত তাদের এক একটা ভিডিওর দৈর্ঘ্য অনেক বেশি হয়, যার কারণে হচ্ছে যে
তাদের এই বড় বড় সাইজের ভিডিওগুলোকে একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে ট্রান্সফার করতে অনেক বিশাল পরিমাণ সময়ের দরকার হয়, তাদের জন্য এনভিএমই একটা ভালো চয়েস। কারণ এই জায়গাটাতে, অর্থাৎ তাদের ক্ষেত্রে তাদের যে প্রয়োজন, তাদের যে রিকোয়ারমেন্টটা, সেটা এনভিএমইকে সেটা পুরোপুরি ইউটিলাইজ করতে পারে। যদি আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং আপনার বাজেট অনুযায়ী আপনি যদি সিদ্ধান্ত নিতে চান, তাহলে এখান থেকে আপনি ডিসাইড করুন যে আপনি কোনটা নেবেন। আপনি আপনার রিকোয়ারমেন্ট চিন্তা করুন এবং এর সাথে আপনি চিন্তা করুন যে আপনার জন্য কোনটা ভালো হবে। শুধুমাত্র আমি বেশি টাকা খরচ করে এনভিএমই নিলেই যে আমি সবচেয়ে ভালো রেজাল্ট পাবো সেটা কিন্তু না, সেটা সবসময় ভ্যালু ফর মানি নাও হতে পারে। যদি এই বেশি স্পিড আপনার কাজে না লাগে, তাহলে সেটা দিয়ে আসলে খুব একটা বেশি লাভ হবে না। সেই জন্য বেশি টাকা দিয়ে সবসময় শুধু বাজেট থাকলে এনভিএমই নিব, হ্যাঁ আপনি নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো লস নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে স্পিডটা আপনার প্রয়োজন নাই, সেটা দিয়ে আসলে বেশি টাকা সেখানে খরচ করে খুব একটা বেশি লাভ হবে না। বরঞ্চ আপনি ওই টাকাটা এক খাত থেকে সেভ করে আপনি অন্য কোনো খাতে, যেমন প্রসেসর, গ্রাফিক্স কার্ড, এই জায়গাগুলোতে আপনি ব্যবহার করতে পারেন। অনেকে আছে যারা এন্ট্রি লেভেলের এনভিএমই এসএসডিকে পছন্দ করেন। তারা মনে করেন যে এনভিএমই মানে হচ্ছে যে একটা ভালো, হ্যাঁ এনভিএমই অবশ্যই ভালো, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এন্ট্রি লেভেলের যে এনভিএমইগুলো আছে, যেমন হচ্ছে এইচপি EX900, ট্রান্সক্যান্ট 110S, PNY CS2060, এই এনভিএমইর এসএসডিগুলোতে DRAM থাকে না, যার কারণে এরা এনভিএমই হওয়া সত্ত্বেও এরা SATA এসএসডির মতো কিংবা এর চেয়েও পুয়ার পারফরমেন্স দেয়। কারণ হচ্ছে এই DRAM না থাকা মানে সে যতটা স্পিড আপনি চাচ্ছেন সেই স্পিডটা সে কখনোই আপনাকে দিতে পারবে না। তার চেয়ে ভালো আপনি DRAM সহ যেগুলো লো বাজেটের এসএসডি আছে সেগুলো নেন, যেমন হচ্ছে ট্রান্সক্যান্ট 230S কিংবা স্যামসাং 860 EVO, এগুলো হচ্ছে আপনার জন্য ভালো চয়েস হতে পারে। তো মূল কথা এটাই যে আপনি এসএসডি নেওয়ার আগে সবসময় কোনটা ভালো, কোনটা বেশি বাজেটের, এই বিষয়টা চিন্তা না করে আপনি আগে চিন্তা করবেন যে আপনার রিকোয়ারমেন্টটা কি। আপনার যদি রিকোয়ারমেন্ট ভালো বা খুব বেশি ফাস্ট এসএসডির প্রয়োজন হয়ে থাকে আপনার রিকোয়ারমেন্টে, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করুন এনভিএমই নেওয়ার জন্য। কিন্তু যদি আপনার রিকোয়ারমেন্টে তেমন কোনো প্রয়োজন না থাকে, তাহলে আমাদের সাজেশন থাকবে যে আপনি অযথা বেশি টাকা খরচ করে এনভিএমের দিকে না গিয়ে কিছুটা কম মূল্যে আপনি যে SATA এসএসডি পাচ্ছেন সেখানেই থাকুন, এবং সেটা নেওয়ার আগে আপনি কিছু বিষয় দেখবেন যে এখানে DRAM আছে কিনা, কিংবা আনুষঙ্গিক যে বিষয়গুলোর কথা আমরা এতক্ষণ বললাম সেই বিষয়গুলো একবার দেখে নেবেন। আশা করছি এই ভিডিওর পর এসএসডি নিয়ে আপনাদের যে কনফিউশন, সেই কনফিউশনগুলো অনেকখানি দূর হবে। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা নিশ্চয়ই আরও কোনো ডিমান্ডিং টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন। এবং যদি ভিডিও থেকে আপনার কিছু উপকার হয়ে থাকে, যদি কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন